ছাত্রছাত্রী বন্ধুরা, দেখো আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া। এটা হলো তোমাদের বিজ্ঞান বইয়ের জীবন বিজ্ঞানের পাঠ। এইটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে এই একটাই জীবন বিজ্ঞানের পাঠ আছে। যাদের যেসব স্কুলে শুধু জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান আলাদা করে পরীক্ষা নেওয়া হয়, তাদের ক্ষেত্রে এটার উপরে শুধু পরীক্ষা হবে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে। তবে তারা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য দেহের গঠনটাও এর মধ্যে নিয়ে নিতে পারে, কারণ সেটা স্কুলের উপর নির্ভর করবে। কিন্তু এমনি যেটা নিয়ম সেটা হচ্ছে জীবনবিজ্ঞান আর ভৌতবিজ্ঞান মিলিয়ে প্রশ্ন করা দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে, যে যেটাকে ফলো করে। কোনো কোনো স্কুল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান আলাদা আলাদা করে, কোনো কোনো স্কুল একই সঙ্গে করে। যাই হোক, তা এই অধ্যায় থেকে আমরা অলরেডি দুটো ভিডিও আপলোড করে দিয়েছি। একটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন, একটা 2 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, আজকের আমরা 1 নম্বরের প্রশ্ন এই অধ্যায় থেকে 1 নম্বর প্রশ্নের যে ভিডিওটা সেটা নিয়ে আলোচনা করব, যেখানে 40টা প্রশ্ন থাকবে। ঠিক আছে, 40টা প্রশ্ন এবং তার উত্তর সেই নিয়ে আমরা আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ভিডিওটা। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখো ভিডিওটা। আগের ভিডিওটা যারা দেখোনি তারা আই বাটনে দিয়ে দেবো, ডান দিকের যে আই বাটন হয় সেখানে দিয়ে দেবো, বা শেষে ভিডিওর শেষে প্লেলিস্ট আকারে থাকতেও পারে। সেখানে একই প্লেলিস্টের মধ্যে তোমার সব ভিডিওগুলো, মানে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে যেসব অধ্যায়গুলো আছে সেগুলো সবগুলো একসঙ্গে থাকতে পারে, ওগুলো তোমরা দেখে নিও। তাহলে চলো তাহলে শুরু করা যাক আজকে ভিডিওটা। দেখো প্রথমে কি আছে, প্রথম যে প্রশ্নটা আছে যে সব গাছের পাতার মোটা থাকে, এটা সত্য না মিথ্যা? এটা হলো মিথ্যা। সব গাছের পাতার মোটা থাকে না। যেসব গাছের পাতার মোটা থাকে না তাদের পাতার ফলক সরাসরি ড্যাশ থেকে বের হয়, সেটা হলো কি সরাসরি কাণ্ড থেকে বের হয় পাতার ফলক। তারপর পাতায় কোন 3টি অংশ থাকলে সেই পাতাকে আদর্শ পাতা বলা হয়? কোন 3টি অংশ থাকলে? একটা হলো পত্রমূল, বৃন্ত বা বোঁটা, আর ফলক। বৃন্তকে পত্রবৃন্তও বলতে পারো, আর ফলকে পত্রফলকও বলে। ঠিক আছে, একই। তারপরে হচ্ছে 2টি আদর্শ পাতার উদাহরণ দাও। আদর্শ পাতা কিংবা যাদের ওই পত্রমূলও আছে, বৃন্ত আছে আর ফলক আছে, সেরকম পাতা কী কী হয়? জবা পাতা, আম পাতা। তারপর বৃন্ত থাকে না এরূপ 2টি পাতার নাম লেখো। যাদেরকে বৃন্ত থাকে না এরূপ 2টি পাতা, যেমন শিয়াল কাঁটা, আকন্দ পাতা, এদের কিন্তু বৃন্ত থাকে না। দুটো উদাহরণ দিতে বলে, তাই দুটো, আরও অনেক আছে। এবার 2টো পাতার নাম করো যাদের পাতার ফলক ছিঁড়লে মিষ্টি গন্ধ পাওয়া যায়, যেমন পেয়ারা, লেবু পাতা, মিষ্টি একটা গন্ধ পাওয়া যায়। তারপরে কোন পাতার ফলক ছিঁড়লে টপ টপ করে রস গড়িয়ে পড়ে? সেটা হলো ঘৃতকুমারীর পাতা। ঘৃতকুমারীর পাতা যদি ছেঁড়া হয় তাহলে দেখবে টপ টপ করে রস গড়িয়ে পড়ে। সমান্তরাল শিরাবিন্যাসযুক্ত 2টো পাতার নাম লেখো। সমান্তরাল শিরাবিন্যাসযুক্ত 2টো পাতার নাম লিখতে বলেছে। কী কী দেখে নাও, সেটা হলো কলা পাতা, বাঁশ পাতা, এদের যে পাতার শিরাবিন্যাসটা সমান্তরাল। তারপর জালকাকার শিরাবিন্যাসযুক্ত 2টো পাতার নাম, সেটা হলো কি আম পাতা, জবা পাতা, এটা হলো জালকাকার শিরাবিন্যাসযুক্ত 2টো পাতা। এবারে তাল পাতা আর তেজপাতার মধ্যে কোনটি জালকাকার আর কোনটি সমান্তরাল শিরাবিন্যাস যুক্ত সেটা লিখতে বলেছে। দেখো তাল পাতাটা হলো সমান্তরাল শিরাবিন্যাস যুক্ত, আর তেজপাতা জালকাকার শিরাবিন্যাস যুক্ত। ঠিক আছে, এবার পরবর্তী প্রশ্নটা হলো 2টি রূপান্তরিত পাতার উদাহরণ দাও। রূপান্তরিত পাতা মানে পাতাটা রূপান্তরিত অন্য কিছু হয়েছে আর কি। এটা হলো মটরের পত্রাকর্ষ, এটা। আর একটা হচ্ছে ফণিমনসার পত্রখণ্ডক। পাতাটা কাঁটায়, এটা আকর্ষে রূপান্তরিত হয়েছে মটরের পাতাটা। এবারে বংশবিস্তার করা কোন পাতার কাজ? বংশবিস্তার করে মানে একটা পাতার কাজ আছে যে যারা কিনা বংশবিস্তার করতে পারে, সেটা হলো পাথরকুচি পাতা। পাথরকুচি পাতা তারা বংশবিস্তার করতে পারে। তারপর হচ্ছে যে কলসপত্রী পাতার একটা বিশেষ কাজ লেখো। বিশেষ কাজ বলেছে, এমনি পাতার তো 3টে কাজ আছে প্রধান, আর বিশেষ কাজ একটা লিখতে বলেছে। সেটা কি? সেটা হলো দেখো পতঙ্গের দেহস্থিত নাইট্রোজেন ঘটিত উপাদান সংগ্রহ করা, এটা হলো কলসপত্রী পাতার একটা বিশেষ কাজ। খাদ্য সঞ্চয় করতে পারে এমন 2টি পাতার নাম লেখো, যারা কিনা খাদ্য সঞ্চয় করে রাখতে পারে। সেটা হলো ঘৃতকুমারীর পাতা আর পাথরকুচির পাতা। তারপরে 2টি একক পত্রের উদাহরণ দাও। একক পত্র জবা পাতা, পদ্ম পাতা। 2টি যৌগিক পত্র উদাহরণ দাও। এটা হলো তেঁতুল পাতা, মটর পাতা। ঠিক আছে, যৌগিক পত্র আরও অনেক হয়, দুটো এটা। এবার মূলো পাতা ও গাজর পাতার মধ্যে কোনটি একক পত্র আর কোনটি যৌগিক পত্র? মূলো পাতা হলো একক পত্র
আর গাজরের পাতা হলো যৌগিক পত্র। এটা মনে রেখো। পরবর্তী প্রশ্ন, একটি করে রসালো ও চামড়ার মতো পাতার নাম লেখো। রসালো পাতা হলো পুঁইশাক, আর চামড়ার মতো পাতা হলো অশ্বত্থ পাতা। ঠিক আছে। তারপরে সূচাকার দুটি পাতার উদাহরণ দাও। সূচাকার মানে যে পাতার ফলকের আকারটা সূচের আকার মতো, দেখবে ঝাউ পাতা, পাইন পাতা, এদের পাতাটা কি সূচাকার, সূচের মতো। তারপরে আয়তকার একটা পাতা কি, সেটা হলো কলা পাতা, আয়তকার পাতা। তারপরে বলেছে ডিম্বাকার দুটি পাতার উদাহরণ। ডিম্বাকার বট পাতা, জবা পাতা, এদেরকে ডিমের মতো দেখতে। তার পেয়ারা পাতার আকার কেমন, উপবৃত্তাকার, পেয়ারা পাতার আকার হলো উপবৃত্তাকার। তারপরে পান পাতার আকার কেমন, বলছে তাম্বুল আকার, তাম্বুল আকার হচ্ছে পান পাতা। থানকুনি পাতার আকার কেমন, সেটা হলো বৃক্কাকার, বৃক্কের মতো আকার থানকুনি পাতা। তারপরে গোলাকার দুটি পাতার উদাহরণ দাও। গোলাকার দুটি পাতা হলো, এটা হলো শালুক পাতা, পদ্ম পাতা। গোলাকার, যাদেরকে আকারটা গোলাকার, শালুক পাতা, পদ্ম পাতা। এবার যেটা আছে, কোন কোন অংশ থাকলে একটি ফুলকে আদর্শ ফুল বলে। এটা ফুলকে আদর্শ ফুল বলে। এটা হলো বৃতি, দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক। এই চারটে অংশ যদি থাকা হয় একটা ফুলে, তা সেটাকে বলা হয় আদর্শ ফুল। দুটো আদর্শ ফুলের উদাহরণ দাও। উদাহরণ কি, জবা, ধুতরা ফুল, এটা হলো আদর্শ ফুল। দুটি অসম্পূর্ণ ফুল, আদর্শ ফুল বলতে পারো, বা সেটাকে সম্পূর্ণ ফুল, মানে ওই চারটে স্তবক থাকলে সেটাকে সম্পূর্ণ ফুল বা আদর্শ ফুল বলে। আর অসম্পূর্ণ ফুল কাদের বলে, যাদের ক্ষেত্রে ওই চারটে স্তবকের মধ্যে যে কোনো একটা যদি না থাকে, তাহলে সেই সব ফুলকে অসম্পূর্ণ ফুল বলে। যেমন কুমড়ো ফুল, বনতুলসী ফুল, এই দুটো উদাহরণ দিয়েছে, সেটা উদাহরণ হলো কুমড়ো, বনতুলসী, অসম্পূর্ণ ফুল। বৃত্তির প্রত্যেকটা অংশকে বলে ড্যাশ, প্রত্যেকটা অংশকে বৃত্তাংশ বলে। দলমণ্ডলের প্রত্যেকটি খণ্ডকে বা অংশকে কী বলে, বলে পাপড়ি বা দলাংশ। তারপরে ফুলের দুটি সাহায্যকারী স্তবকের নাম। ফুলের দুটি সাহায্যকারী স্তবক, চারটে স্তবকের মধ্যে সাহায্যকারী স্তবক কারা, সেটা হলো বৃতি, দলমণ্ডল। ঠিক আছে। আর ফুলের দুটি অত্যাবশ্যকীয় স্তবক বা জনন স্তবক যেটাকে বলা হয়, সেটাকে তারা কারা, তারা হলো ওই পুংস্তবক আর স্ত্রীস্তবক। এটা হলো পুংস্তবক বা বলা হয় পুংকেশর চক্র, আর স্ত্রীস্তবক বা যাকে বলা হয় গর্ভকেশর চক্র। পরবর্তী যে প্রশ্ন আছে, পরাগধানীতে পরাগরেণু থাকে, এটা সত্য না মিথ্যা। পরাগধানীতে পরাগরেণু থাকে, সত্য না মিথ্যা। পরাগধানীতে পরাগরেণু থাকে, হ্যাঁ এটা সত্য। তারপরে প্রত্যেকটি পুংকেশরে যে সরু সুতোর মতো অংশ থাকে তাকে বলে কি, তাকে কি বলে, প্রত্যেকটি পুংকেশরে যে সরু সুতোর মতো অংশ তাকে বলে পুংদণ্ড। আর দেখো, পুংস্তবকের প্রতিটি অংশকে বলে ড্যাশ, প্রতিটি অংশকে কী বলে, প্রতিটি অংশকে বলে হলো পুংকেশর। এবং ওই একই প্রশ্নের মধ্যে স্ত্রীস্তবকের প্রতিটি অংশকে বলে ড্যাশ, সেটা হলো গর্ভকেশর। ঠিক আছে। আর পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন হলো, ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর ডিম্বক ড্যাশে ও ডিম্বাশয় ড্যাশে পরিণত হয়। ডিম্বক বীজে আর ডিম্বাশয় ফলে পরিণত হয়। ঠিক আছে, ডিম্বাশয় ফলে, শূন্যস্থান জায়গায় ফল বসবে, আর প্রথম শূন্যস্থান জায়গায় বীজ বসবে। ঠিক আছে। আর পুংদণ্ড ও পরাগধানীকে একসঙ্গে কি বলে। পুংদণ্ড এবং পরাগধানীকে একসঙ্গে বলে পুংকেশর, পুংকেশর। আর গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুণ্ডকে একসঙ্গে কী বলে, গর্ভকেশর। ঠিক আছে। আর ফুলের সবকটা গর্ভকেশরকে একসঙ্গে বলে, ফুলের সবকটা গর্ভকেশরকে একসঙ্গে কী বলে, গর্ভকেশর চক্র। এবার এখানে আরেকটা প্রশ্ন হতে পারে যে ফুলের সবকটা পুংকেশরকে একসঙ্গে কী বলে, ওগুলো পুংকেশর চক্র বা পুংস্তবক। ঠিক আছে। এবারে হচ্ছে ডিম্বকের মধ্যে ডিম্বাশয় থাকে, এটা কি সত্য না মিথ্যা, এটা হলো মিথ্যা। ডিম্বাশয়ের মধ্যে ডিম্বক থাকে। ঠিক আছে, ডিম্বাশয়ের মধ্যেই ডিম্বক থাকে, ডিম্বকের মধ্যে ডিম্বাশয় নয়, তাহলে এটা হলো মিথ্যা। এর উত্তরগুলো আমি মানে 37 থেকে 40 পর্যন্ত উত্তর এখানে জায়গা নেই বলে আমি তোমাদের মুখে বলে দিলাম। ঠিক আছে। তাহলে আজকের ছিল এই পর্যন্ত 40টা প্রশ্ন ছিল, তার উত্তরগুলো বলে দিলাম। ঠিক আছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এটা আবারও বলছি, ভিডিওটা যে প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে এগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করে নাও। যারা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে তো ধন্যবাদ। আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে যাদের প্রয়োজন। আর যারা এখনও সাবস্ক্রাইব করানো, সাবস্ক্রাইবটা করে নাও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের শুভেচ্ছা। তাহলে আজকের এই পর্যন্ত, ভালো থেকো।